হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমাদের আজকের 12th নাম্বার ক্লাস অফ জিকে 15 মিনিটস আন্তর্জাতিক। ওয়েলকাম। আজকের টপিক হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্পদ, সভ্যতা, সংস্কৃতি এই রিলেটেড। সো ফার্স্টে আমরা হচ্ছে একদম সভ্যতাগুলোকে ক্র্যাক করব। প্রাচীন কিছু সভ্যতা আছে। আচ্ছা, এই পয়েন্টটা বা এই টপিকটা কিন্তু এমনি হচ্ছে আমরা বাংলার ইতিহাস যখন পড়ি তখন কিন্তু এই পয়েন্টটা চলে আসে। হ্যাঁ, এই টপিকটা কিন্তু আমার আলফা স্টুডেন্টসরা জানোই, যেটা আমি তো তোমাদেরকে ইতিহাসের ক্লাসে পড়িয়েছি। জাস্ট সেম জিনিস, দুই একটা জিনিস অ্যাড হয়েছে, মানে 99%ই সেম। মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে আমাদের সবচেয়ে প্রাচীন সভ্যতা। এটা থেকে অনেকগুলা প্রশ্ন আসে। টাইগ্রিস ও কোন নদের তীরে গড়ে উঠেছে? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদের তীরে। যে কোনো সভ্যতাই হচ্ছে সাধারণত নদী কেন্দ্রিক হয়, নদীর পাশে গড়ে ওঠে। মেসোপটেমীয় গড়ে উঠেছে টাইগ্রিস ইউফ্রেটিসে। এটা খুব ইম্পর্টেন্ট যে দজলা ও ফোরাত, এটার বর্তমান নাম হচ্ছে দজলা ও ফোরাত, এটা আসছিল কোনো এক সময়। এই সভ্যতাটা এখন উপস্থিত কোথায়? মেসোপটেমীয় সভ্যতা উপস্থিত হচ্ছে ইরাকে। আমরা কনফিউজড হয়ে যাই, মেসোপটেমীয় সভ্যতা কোথায় আছে? ইরাকে। আর পারস্য কোথায় আছে? ইরানে। এই দুটা নিয়ে। তাহলে মেসোপটেমীয় সভ্যতা বর্তমানে আছে ইরাকে। মেসোপটেমীয় সভ্যতার আবার 4টা ভাগ আছে: সুমেরীয়, আশেরীয়, ব্যাবিলনীয় আর হচ্ছে ক্যালডীয়। এই 4টা ভাগ হচ্ছে মেসোপটেমিয়ারই, মানে মেসোপটেমিয়া থেকেই তৈরি হয়েছে। সুমেরীয়র মধ্যে আছে, আমি মেইনলি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রেড কালারগুলো খুবই ইম্পর্টেন্ট। সুমেরীয়র মধ্যে যেমন দেখো, ওরা চাকা আবিষ্কার করে। চাকা আবিষ্কার করে কে? সুমেরীয়রা। এটা কিন্তু ডিউতে আসছিল। আশেরীয়রা দেখো 2টা কাজ করে, একটা হচ্ছে একটা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করে। মানে আমাদের যে মানচিত্রের অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ আছে, সে রেখাগুলো ভাগ করে সে। আবার লোহার দিয়ে অস্ত্র তৈরিও কিন্তু আশিরীয়রাই প্রথম করেছে। ব্যাবিলনীয়দের মধ্য থেকে জাস্ট একটা জিনিসই মনে রাখবা, হাম্বুরাবি। ওদের নেতার নাম হাম্বুরাবি, ওদের আইন ছিল হাম্বুরাবি আইন, ওদের হচ্ছে কোড ছিল কোড অফ হাম্বুরাবি। সবকিছুই হাম্বুরাবি কেন্দ্রিক। হাম্বুরাবি শাসনটা খুবই হচ্ছে সাকসেসফুল একটা শাসন ছিল। ক্যালডীয়দের মধ্যে মনে রাখতে হবে, ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করে, সপ্তাহকে 7 দিন, দিনকে 12 জোড়া ঘন্টা, 12 জোড়া মানে 24 ঘন্টা, দিনকে 24 ঘন্টা, এভাবে ভাগ করে কারা? ক্যালডীয়রা। তাহলে আমরা দেখলাম কি, আশেরীয়রা, আশেরীয় মুখটাও এর মতো হয়েছে, সব বৃত্ত বৃত্ত যেমন 360 ডিগ্রিতে ভাগ করে, আবার অক্ষাংশ দ্রাঘিমাংশ ভাগ করে। সো এই গেল। আর ক্যালডীয় মনে রাখবো 7, 24, 7 দিন ভাগ করতেছে, 24 ঘন্টাকে ভাগ করতেছে, শূন্য উদ্যান তৈরি করছে, এরকম। ফিনিশীয়দের ক্ষেত্রে আমাদের যে ব্যঞ্জন বর্ণ, সেই ব্যঞ্জন বর্ণগুলো ফিনিশীয় থেকে কিন্তু আসে। 22টা ব্যঞ্জন বর্ণ ফিনিশীয়রা উদ্ভাবন করে। আর এখানে দেখো সিন্ধু সভ্যতা, সিন্ধু, ইনকাটা একটু পরে পড়াচ্ছি। সিন্ধু সভ্যতা থেকে, যেটা আমরা আমাদের বাংলাদেশের পার্টে সবসময় সিন্ধু সভ্যতা পড়ে থাকি, কারণ সিন্ধু সভ্যতার দ্রাবিড় জাতি গড়ে তোলে। এটা ভারতবর্ষে আসা অনার্য জাতি একটা। তারপরে সিন্ধু সভ্যতাতে 2টা নগরী ছিল, মহেঞ্জোদারো, হরপ্পা। এরা প্রলয়ঙ্কারী বন্যা আসার পরে এরা হচ্ছে ডুবে যায়। এই সভ্যতাটা ডুবে যায় বন্যার আক্রমণে। গ্রিক সভ্যতা একমাত্র সভ্যতা যেটা নগর কেন্দ্রিক সভ্যতা, বাকি সবই সাধারণত নদীর তীরে গড়ে ওঠে। গ্রিক সভ্যতাটা একমাত্র যেটা নগর কেন্দ্রিক, এটা ইম্পর্টেন্ট। আর তাদের দার্শনিকের নাম মনে রাখি আমি স্পা দিয়ে, স্পাল বা স্পা, যেটাই যেভাবে মনে রাখতে পারো, স্পা অথবা স্পাল, যেটা দিয়ে মনে রাখো। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল আর আলেকজান্ডার, এভাবে হচ্ছে শিক্ষক থেকে ছাত্র। তারপর দেখো, ইতিহাসের জনক হচ্ছে গ্রিক হেরোডোটাস। হেরোডোটাসকে ইতিহাসের জনক বলে। আবার হেরোডোটাস মিশরকে নীল নদের দান, মানে নীল নদের গিফট বলতেছে, মিশর সভ্যতাকে নীল নদের গিফট বলছে। মিশর আবার সব 3 মিশর, 3টা অক্ষর, 365 দিনে বছর, 30 দিনে মাস, এগুলো হচ্ছে আবিষ্কার করে। পিরামিড সবচেয়ে বড় যেটা, ফারাও খুফুর পিরামিড, সেটাও কিন্তু মিশরে অবস্থিত। মিশর পিরামিডের জন্য বিখ্যাত, এটা আমরা জানি। আচ্ছা, রোমান সভ্যতাটা আমি একটু এক্সট্রা পড়াচ্ছি। নিদর্শন কলোসিয়াম যেটা, সেটা হচ্ছে নাট্যশালা। আর দ্য 12th টেবিল, এটা হচ্ছে রোমান আইনের ভিত্তি। রোমান আইন, রোমান সম্রাটের নাম জুলিয়াস সিজার, রোমান ভাষা ল্যাটিন ভাষা, রোমান বিখ্যাত কবি ভার্জিল,
এই 5টা কথাই রোমান থেকে মনে রাখতে হবে, রোমানটা আসে। পারস্য, ইরান বলতে বুঝে ইরান, এতটুকু মনে রাখলেই চলবে। এখন 3টা সভ্যতা দেখো, মায়া, ইনকা, এজটেক। মায়া মধ্য আমেরিকায়, ইনকা দক্ষিণ আমেরিকায়, আর এজটেক মনে রাখবো মেক্সিকোতে। জাস্ট এই 3টা কথা মনে রাখলেই হবে। আবার বলছি, মায়া সভ্যতা মধ্য আমেরিকায়, ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকায়, আর হচ্ছে এজটেক সভ্যতা গড়ে উঠেছে কোথায়? মেক্সিকোতে। আচ্ছা, এর পরের দেখো, আজকের ক্লাসটা একটু কম ইম্পর্টেন্ট, কিছু কিছু জিনিস মনে রাখলেই হবে। তোমরা চাইলে শুধু লাল লেখাগুলো মনে রাখলেও কিন্তু অনেক অনেক হবে। প্লাস আমি যে পিডিএফটা দিব সেই পিডিএফটা পড়ে ফেললেই চলবে। রেনেসা, রেনেসা মানে নবজাগরণ, পুনর্জাগরণ, যেটাকেই বলো, হ্যাঁ, রেনেসা নতুন করে জাগরণ হইলো, ঠিক আছে। ফরাসি বিপ্লবটা একটু দেখতে হবে যে ফরাসি বিপ্লবটা কেন হয়েছে। ফরাসি বিপ্লবটা হচ্ছে বাস্তিল দুর্গের পতন হয় এবং নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করে, এর মাধ্যমে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবটা শুরু হয় হচ্ছে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে, এবং নেপোলিয়ন যখন ক্ষমতাটা গ্রহণ করে এরপরে ফরাসি বিপ্লবটা শেষ হয়। দার্শনিক রুশো এটাকে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের বিপ্লব বলেছে। সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে ফ্রান্সটার প্রজাতন্ত্র শুরু হয়, সামন্তবাদ এবং প্রজাতন্ত্র শুরু। কৃষি বিপ্লব কবে হয়েছে? অষ্টাদশ শতাব্দীতে। এই প্রশ্নটা এটাও মেডিকেলে আসছে যে ব্রিটিশ কৃষি বিপ্লব কখন হয়? অষ্টাদশ শতাব্দীতে। আরেকটা আছে রুশ বিপ্লব। রুশ বিপ্লব রাশিয়ার বা হচ্ছে সোভিয়েতের হয়। শিল্প বিপ্লব হচ্ছে ইংল্যান্ডে হয়। কোথায় হয়? ইংল্যান্ডে হয়। জাস্ট লালটা মনে রাখলে হবে। শ্রমিকদের একটা বিপ্লব আছে যে আমরা ঘন্টা হিসেবে কাজ করব এবং 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 8 ঘন্টা পরিশ্রম করব। শ্রমিকদের শ্রম নির্ধারণ করে এবং এটাকে কিন্তু শ্রমিক দিবসও বলা হয়, 1 মে, ঠিক আছে, 1 মে। আর ইসলামী বিপ্লব আছে, সেটা ইসলামী বিপ্লবের কারণে কি হয় জানো? ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। ইসলামী প্রজাতন্ত্র ছিল না, পরে ইরানটা ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় ইসলামী বিপ্লবের কারণে। সবকিছু মানে প্রজাতন্ত্র আলটিমেটলি কি একটা স্টেপ, ঠিক আছে। সামন্তবাদ বা একনায়কতন্ত্রের থেকে ভালো প্রজাতন্ত্র, এই জন্য প্রজাতন্ত্র বিপ্লবের মাধ্যমে প্রজাতন্ত্র আসে অনেকগুলোতেই। আর আরব বসন্ত দেখো, আরব বসন্ত বেসিক্যালি একটা বিপ্লব, এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমের নাম আছে। মিশরে এটাকে বলে নীল বিপ্লব, তিউনিশিয়াতে বলে জেসমিন বিপ্লব বা জুই বিপ্লব, গ্রিন বিপ্লব বলে হচ্ছে লিবিয়াতে। আর এখানে আরো কয়েকটা আছে। ইন্তিফাদা, এটা হচ্ছে ডিউতে আসছিল যে ইন্তিফাদা অর্থ কি। এটার অর্থ হচ্ছে এই যে ফিলিস্তিনরা ইসরায়েলের বিপক্ষে যে স্টেপস নিচ্ছে, এর প্রথম গণজাগরণটাকে ইন্তিফাদা বলে। ইন্তিফাদা 2টা আছে, 1 এবং 2। এর বাকিগুলো একটা রিডিং দিতে পারো, বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। উপরের যেগুলো আমি দাগিয়েছি এগুলো একটু ইম্পর্টেন্ট। এই গেল। এরপরে দেখো সম্পদ। সম্পদ থেকে প্রশ্ন অনেক কম আসছে, যেগুলো আনছি এগুলাই আসছে যে ধান গবেষণা ইনস্টিটিউট কোথায়? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনে। আমাদের দেশ পাটের জন্য বিখ্যাত, এর জন্য আন্তর্জাতিক পাট গবেষণা বা পাট ইনস্টিটিউট কোথায়? ঢাকাতে, ঠিক আছে। তারপরে দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড, WWF হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তাহলে এইটা হচ্ছে নেচার বুঝাইতে যাচ্ছে পরিবেশ বিষয়ক সংস্থা। এটা হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। এটা কিন্তু আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে পড়িয়েছি। এটাও মেডিকেলে আসছে। মৎস্য চাষ আলোচনাকে কি বলে? পিসিকালচার বলে। এবং মৎস্যজীবীদের দেশ হচ্ছে নরওয়ে। নরওয়ে মৎস্যজীবীদের দেশ বা জেলেদের দেশ। দক্ষিণ আফ্রিকা, জোহান্নেসবার্গ বিখ্যাত হচ্ছে স্বর্ণখনির জন্য। দক্ষিণ আফ্রিকায় এর জন্য আগে অনেক মানে ওদের উপর অনেক অত্যাচার করা হতো, কারণ ওখানে বিভিন্ন মানুষ এসে স্বর্ণ বা হীরা এগুলো খুঁজতে আসতো। দেখো হীরার খনিটাও কোথায়? কিম্বার্লি, দক্ষিণ আফ্রিকা। হীরক কিম্বার্লি। আর জোহান্নেসবার্গে আছে কি? স্বর্ণ। এছাড়া এগুলো একটু দেখবা, রিডিং দিলে মনে পড়বে। এগুলো আমরা পড়েছি আগেও। দ্রুততম পাখি সুইফট বার্ড, সামুদ্রিক সবচেয়ে বড় আলবাট্রস, সবচেয়ে ছোট হামিং বার্ড। আর সপ্তাশ্চর্য, যে 7টা সপ্তাশ্চর্য আছে, 7টা সপ্তাশ্চর্য কি? দেখো মেক্সিকোর চিচেন ইতোজা। এই মেক্সিকোর চিচেন ইতোজা কিন্তু খুবই ফেমাস। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার ব্রাজিলের। চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না যেটাকে বলে, চীনে আছে। মাচু পিচু একটা নগরী পেরুতে অবস্থিত। পেত্রা নগরী জর্ডান। কলোসিয়াম ইতালি। আর কলোসিয়ামটাও কিন্তু পড়েছি, তাই না?
এই যে বিভিন্ন সভ্যতাতে আমরা কলোসিয়াম পড়েছি, চিচেন ইতোজা পড়েছি, মাচু পিচু পড়েছি, আর তাজমহল আছে ভারতের। সো এগুলো হচ্ছে কিন্তু তৈরিকৃত সপ্তাশ্চর্য। আর প্রাকৃতিক সপ্তাশ্চর্য বললে নিচের গুলা, এই যে নিচের যেগুলো আছে এগুলো হচ্ছে প্রাকৃতিক সপ্তাশ্চর্য, আর যেগুলো মানুষের তৈরি সপ্তাশ্চর্য এটা হচ্ছে এই 7টা। এখন দেখো কিছু ব্যক্তিত্ব পড়বো। ব্যক্তিত্বর মধ্যে আমি জাস্ট লালগুলাই বলবো, কারণ ওগুলাই আসছে মেডিকেলে, বিসিএস এ ওগুলাই বেশি বেশি আসছে। বাট বাকিগুলা হচ্ছে তোমার অল ইন অল, যারা অনেক ভালো মনে রাখতে পারো তাদের জন্য, আর না হলে বাকিরা। এখানে দেখবো অনেকগুলাই কিন্তু আমরা এমনি মনে রাখতে পারি। ফেরদৌসি প্রাচ্যের কবি, প্রাচ্যের হোমার একজন কবি। ফেরদৌসিকে প্রাচ্যের হোমার বলা হয়, সে শাহনামা রচনা করে, এটা আমরা বাংলাদেশের টপিকেই পড়েছি। আল বিরুনি, সে প্রথমবার গোলাকার মানচিত্র, এর আগে সবাই মনে করতো পৃথিবীটা মনে হয় ফ্ল্যাট, কিন্তু আল বিরুনি প্রথম গোলাকার একটা মানচিত্র তৈরি করে। শেক্সপিয়ারের গ্রন্থগুলা তো লাগবেই, ওথেলো কার, হ্যামলেট কার, এরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। জুলিয়াস সিজার কার, রোমিও এন্ড জুলিয়েট কার, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের। তারপর দেখো লিও টলস্টয়ের উপন্যাস ওয়ার এন্ড পিস, কার লেখা? লিও টলস্টয়, এটা মেডিকেলে আসছে কিন্তু। বার্টন রাসেল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? একমাত্র দার্শনিক যে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন, বার্টন রাসেল। এরপর দেখো সমাজ বিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোত। ইবনে সিনারও কিছু গ্রন্থ আছে। ইবনে সিনা তো আমরা জানি উনি একজন মুসলিম চিকিৎসক, প্লাস উনি দার্শনিক। উনি আল কানুন, কিতাব আল শিফা, আল ইশারাত, এগুলো উনি রচনা করেছেন। আইজাক নিউটনের যে নিউটনের গতিসূত্র সেটা তো আমরা জানি। ফিলোসফি অফ ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এটা আমাদের ফিজিক্সের বইয়েই আছে। উনি 1705-এ নাইট উপাধি পান। অ্যালবার্ট আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পায়? আলোর তড়িৎ ক্রিয়ার জন্য। তার যে থিওরি অফ রিলেটিভিটি, এটা খুবই ফেমাস, E=mc²। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তারপর দেখো এই যে ম্যারি কুরি নিয়ে অনেকবার প্রশ্ন আসছে, যে প্রথম নোবেল বিজয়ীকে, একাধিকবার নোবেল বিজয়ীকে, প্রথম নোবেল বিজয়ী নারীকে, একাধিকবার নোবেল বিজয়ী নারীকে। ম্যারি কুরি পদার্থতেও পেয়েছে নোবেল পুরস্কার, রসায়নেও পেয়েছে, 1903, 1911, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আলেকজান্ডার ফ্লেমিং বিখ্যাত পেনিসিলিন আবিষ্কার করেছেন। গ্যালিলিও বিখ্যাত টেলিস্কোপ দূরবীক্ষণ যন্ত্র। গ্রাহাম বেল, আমরা জানি গ্রাহাম বেল কি আবিষ্কার করেছে? টেলিফোন আবিষ্কার করেছে। মার্কনি রেডিও আবিষ্কার করেছে। এগুলো ছোটবেলা আমরা কিন্তু সবাই এগুলো পড়ছি, বিজ্ঞানী কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন। ডারউইনের, এটা তো তোমরা বায়োলজির বইতেই পড়ো। বিবর্তনবাদের প্রণেতা লুই পাস্তুরেরটাও তোমরা পড়েছো, জলাতঙ্ক অ্যানথ্রাক্সের টিকা আবিষ্কার করেছে। থমাস আলভা এডিসন গ্রামোফোন, বৈদ্যুতিক বাতি, সিনেমা আবিষ্কার করেছে। এবং স্টিফেন হকিং এর গ্রন্থগুলা থেকে প্রশ্ন আসতে পারে। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, কার লেখা? স্টিফেন হকিং, আসছে। বিগ ব্যাং থিওরি নিয়ে আলোচনা করছেন স্টিফেন হকিং, কিন্তু লিখেছে কিন্তু লেমেটার। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক, আর পল স্যামুয়েলসনকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক। তার মানে একটা আধুনিক ওয়ার্ড বেশি দেখে পল স্যামুয়েলসন এগিয়ে গেল। তারপর ইবনে বতুতাও আমরা বাংলাদেশের ক্লাসে পড়েছি, যে উনি ভারতবর্ষে 2বার আসে, একবার মোহাম্মদ বিন তুঘলকের আমলে আসে, একবার সোনারগাঁওয়ে আসে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে। নেপোলিয়ন বোনাপার্টের কাহিনীও আমরা জানি, সে ফরাসি বিপ্লবের চ্যাম্পিয়ন, ফরাসি বিপ্লবের শিশু বলা হয় তাকে। সে ওয়াটারলু যুদ্ধে হেরে যাওয়ার পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়, আমরা এগুলো কিন্তু পড়ে ফেলেছি অলরেডি। নেলসন ম্যান্ডেলার বিখ্যাত আ লং ওয়াক টু ফ্রিডম, উনি কিন্তু বাংলাদেশেও এসেছেন 25 মার্চ 1997 সালে, ঠিক আছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওনার রাজনৈতিক দল, এটাও আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে পড়েছি, মনে আছে কিনা দেখো। রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেলসন ম্যান্ডেলার 27 বছর তিনি কারাবন্দী ছিলেন। বিভিন্ন বই খুবই কম আনছি দেখে আমি সবগুলাই এটাকে রেড বলবো, সবগুলাই ইম্পর্টেন্ট। প্লেটোর দ্য রিপাবলিক আমি একটা আনছি, রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এরিস্টটলের পলিটিক্স, কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল, এগুলো আমি ইংলিশেও পড়াই, কারণ এগুলো থেকে দেখা যায় ইংলিশেও প্রশ্নে, যে ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়ের লেখা, এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, তারপর আ লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলা, অরিজিন অফ স্পিসিস ডারউইনের, এগুলো অ্যাডাম স্মিথের, হিটলারের মাই স্ট্রাগল, আর বিনুনি কিতাবুল হিন্দ, জিমি কার্টারের হর্নেটস নেস্ট,
এগুলো বেশিরভাগই কিন্তু আমাদের অলরেডি পড়া হয়ে গেছে। জে.কে রাউলিং এর যে হ্যারি পটার, এটা তো মুখস্থ করারই দরকার নাই। বারাক ওবামার অডাসিটি অফ হোপ, জর্জ অরওয়েল, যে এটা ইংলিশেও এসেছে। এই প্রশ্নটা কিন্তু মেডিকেলে ইংলিশে এসছে, মেডিকেল অথবা বিসিসি ইংলিশে আসছে। জর্জ অ্যানিমাল ফার্ম কার লেখা? জর্জ অরওয়েলের লেখা। অরুন্ধতী রায়, আর্নেস্ট হেমিংওয়ের কি আ ফেয়ারওয়েল টু আর্মস কার লেখা? দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে যে কয়েকটা আমি আনছি খুবই কম এনেছি, এর মধ্যে দেখবে 50% তোমার অলরেডি পড়া, বাকিগুলো একটু পড়ে ফেলতে হবে। এখানে তোমার 60%ই পড়া। নেপোলিয়নের তুমি 5টা মিনিট পরে আসতে পারবে না? ওকে, আমরা বিখ্যাত উক্তি দেখছিলাম। সো বিখ্যাত উক্তির মধ্যেও যেগুলো আমরা রেড করে এনেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং 60%ই দেখো তোমার পড়া। যেমন নেপোলিয়নের গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ আ গুড নেশন। তারপর নেপোলিয়নের ইম্পসিবল ইজ আ ওয়ার্ড ফাউন্ড ইন ফুলস ডিকশনারি। এই দুটি কার? নেপোলিয়নের। নীল আর্মস্ট্রং হচ্ছে, যেহেতু সে চাঁদে গিয়েছিল, সে স্টেপ নিয়েই কথা বলবে। দিস ইজ আ স্মল স্টেপ ফর আ ম্যান বাট আ জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড। অ্যাডলফ হিটলারের যুদ্ধ করছে, যুদ্ধ নিয়ে সে লিখেছে। কার্ল মার্কস মানব সমাজের ইতিহাস নিয়ে বলেছেন। তারপরে দেখো, আ কান্ট্রি ইজ পুয়ার বিকজ ইট ইজ পুয়ার, মার্কস বলেছে। এবং আব্রাহাম লিঙ্কনের ফেমাস ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই কয়েকটা পড়তেই হবে, আর বাকিগুলো আমরা এমনি জানি। আই হ্যাভ আ ড্রিম মেডিকেলে আসছে। আই হ্যাভ আ ড্রিম কার? মার্টিন লুথার কিং এর, এটা এমনি মনে থাকে। মানুষ সামাজিক জীবন না জীব, এটা হচ্ছে অ্যারিস্টটলের লেখা। তারপরে আসি আজকের উপাধি বাকি আছে। উপাধি এখানে অনেকগুলো আছে। বেনজির ভুট্টো ডটার অফ দ্য ইস্ট বলা হয়। আর নাইটিঙ্গেল দেখো 3জন। একজন হচ্ছে দেখো নাইটিঙ্গেল, ইন্ডিয়ার নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। আরবের নাইটিঙ্গেল বলা হয় উম্মে কুলসুমকে। আর ফ্লোরেন্স নাইটিঙ্গেল যে, তাকে বলা হয় লেডি উইথ দ্য ল্যাম্প, সে তো নাইটিঙ্গেল আছেই। তারপর দেখো ব্লাইন্ড বার্ড বলা হয় হোমারকে। হ্যাঁ, অন্ধ বিজ্ঞানী, অন্ধ ছিলেন তিনি, ব্লাইন্ড বার্ড। তারপর দেখো অন্ধ কবি। আর ইতিহাসের জনক হেরোডোটাস পড়ে ফেলছি। এছাড়া দেখো এখানে কি আছে, বিসমার্কের 2টা, একটা হচ্ছে ম্যান অফ দ্য ব্লাড অ্যান্ড আয়রন আর আধুনিক জার্মানির জনক, আর অ্যাডলফ হিটলার ফ্রুয়েলার। লাস্ট 2টা নাম থেকেই বোঝা যায়, হো চি মিন, আঙ্কেল হো, আর চে গুয়েভারাতে চে আর্নেস্ট আছে। এখানে 2টা শব্দই তাদের আছে নামের সাথে, এর জন্য তাদের এগুলো এমনি অপশন দেখলেই তুমি বুঝে যাবা। এখন আসি আমরা কিছু চিত্রশিল্পী, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলা, ভিনসেন্ট ভ্যান গগ, পাবলো পিকাসো, সালভাদোর ডালি আর মকবুল ফিদা হোসেন। 6 জনের নাম আনছি। এর মধ্যে পাবলো পিকাসো, সালভাদোর ডালি 2জন হচ্ছে স্প্যানিশ, মকবুল ফিদা হোসেন ভারতের, এবং তাকে পাবলো পিকাসোর সাথে তুলনা করা হয়। ভিনসেন্ট ডাচ, আর বাকি 2জন ইতালির, লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলা। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যেটা লুভর মিউজিয়ামে এখন সংরক্ষিত আছে, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া দেখো তার অনেক কিছু আছে, মেডুসা, তারপর দ্য লাস্ট সাপার, ভার্চুয়াল ম্যান, ভার্জিন অফ দ্য রক, আঙ্গিয়ারা যুদ্ধ, অনেক কিছু আছে। হ্যাঁ, আর মাইকেল অ্যাঞ্জেলা যে, সে কিন্তু ভাস্করও, তার ভাস্কর্যও যেমন আছে, তার তেমনি কিছু চিত্রকর্মও আছে। ভিনসেন্ট ভ্যান গগের সানফ্লাওয়ার, পটেটো ইটার্স, স্টারি নাইট, বেডরুম ইন আর্লেস, আর হচ্ছে ওয়েটফিল্ড উইথ ক্রস। এই লালগুলা লাগবে, অন্যগুলা মনে রাখো না রাখো, লালগুলা লাগবে। গোয়ার্নিকা কার? গোয়ার্নিকা কিন্তু পাবলো পিকাসোর। উইপিং ওমেন, একজন মহিলা কাঁদতেছে, পাবলো পিকাসো সব উদ্ভট জিনিস আগে। গার্ল বিফোর আ মিরর, উদ্ভট জিনিস হচ্ছে গিয়ে সে আঁকে, পাবলো পিকাসো। আর সালভাদর ডালি, সে আবার অনেক সারিল জিনিসপত্র করে, অনেক সারিল, পারসিস্টেন্স অফ মেমোরি, দ্য এলিফেন্টস, অনেক সারিল জিনিসপত্র তার আঁকা।
মকবুল ফিদা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, ব্যাটেল অফ গঙ্গা অ্যান্ড যমুনা, মাদার ইন্ডিয়া, এ ভারত 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 সব দেখো, ভারত ভারত, তার নামে ভারত, তা সে ভারতই, সে সবকিছু একে ভারত টাইপের। সে অনেক উপাধিও কিন্তু পেয়েছে। তাহলে এই গেল আমাদের আজকের পড়াটা একটু মানে বিরক্তিকর, কারণ মুখস্থবিদ্যা বেশি মনে হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো শুধু লাল লেখাগুলাই মনে রাখার চেষ্টা করো। এখান থেকে সভ্যতা থেকে প্রশ্ন হয়েছে, এখান থেকে তোমার সভ্যতাটা বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন ব্যক্তিত্ব এটা বেশি ইম্পর্টেন্ট, ব্যক্তিত্বগুলো ইম্পর্টেন্ট কয়েকটা লাইন, আর তাদের বই এবং উক্তি, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। উপাধির থেকেও বই আর উক্তি থেকে কিন্তু প্রশ্ন মোটামুটি সবসময় হয়েছে। এজন্য বই আমি কিন্তু দাগাই নাই যে সবগুলাই ইম্পর্টেন্ট, বই থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। সবগুলা স্লাইডের মধ্যে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট বলে আমি বলবো বইটা খুবই ইম্পর্টেন্ট, আর সাথে সভ্যতা। সো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।